হ্যালো ফ্রেন্ডস, শ্রুতিগোচর চ্যানেলে আপনাদের সাদর আমন্ত্রণ। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। ধারাবাহিক পর্বের মাধ্যমে আপনারা শুনছিলেন শ্রী সুকান্ত গঙ্গোপাধ্যায়ের লেখা দীপকাকু ঝিনুক রহস্য রোমাঞ্চ সিরিজের অন্তর্গত ডাক রহস্যের প্রথম পর্ব। আমি পূরবী আজ তাই আপনাদের কাছে এই উপন্যাসের দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি। তো বন্ধুরা, চলুন বেশি দেরি না করে শুনে নেওয়া যাক শ্রী সুকান্ত গঙ্গোপাধ্যায়ের লেখা ডাক রহস্যের দ্বিতীয় পর্ব। পরের দিন দুপুর 11টা। ঝিনুক দীপকাকুর সঙ্গে বসে আছে অন্নপূর্ণা পত্রিকা অফিসের রিসেপশনে। প্রায় আধ ঘন্টার উপর হয়ে গেল এসেছে ঝিনুকটা। দীপকাকু নিজের কার্ড রিসেপশনে দেখিয়েছেন। এখানে ঢুকেই বলেছেন, মিস্টার পার্থ রায়ের সঙ্গে দেখা করতে চাই। মহিলা রিসেপশনিস্ট ঝিনুকদের বসতে বলে পাশে দাঁড়িয়ে থাকা অ্যাটেন্ডেন্টকে দিয়ে দীপকাকুর কার্ড পাঠালেন উপরে। এখনো পর্যন্ত তার জবাব এলো না। পার্থ রায় অন্নপূর্ণা পুজো সংখ্যার সম্পাদক, দৈনিক খবরের কাগজ অন্নপূর্ণার সহযোগী সম্পাদক। দীপকাকু ওর কাছে এসেছেন পারমিতা গুপ্তর আসল পরিচয় জানতে। ফোন করেও জিজ্ঞেস করা যেত, সেক্ষেত্রে উৎপল হাজরা যে জবাব পেয়েছেন দীপকাকুও হয়তো তাই পেতেন। সেই কারণেই সরাসরি অফিসে চলে আসা, কার্ডটা দেখিয়ে কথা বলতে চাওয়া। কার্ডে লেখা গোয়েন্দা পরিচয়টা নিশ্চয়ই গুরুত্ব বহন করবে। কোথায় গুরুত্ব? সেই থেকে তো বসে আছে ঝিনুকরা, আদৌ ডাকবে কি? অথচ এই সংস্থা প্রত্যেক পুজো সংখ্যায় একটা করে রহস্য উপন্যাস ছাপে। সেখানে ডিটেকটিভ চরিত্রটিকে কত গৌরবান্বিত করা হয়, প্রাধান্য দেওয়া হয়। আর আসল গোয়েন্দা দীপকাকুকে বসিয়ে রাখা হয়েছে কেমন অবহেলায়, তা নিয়ে দীপকাকুর কোনো ভ্রুক্ষেপ নেই। ডান দিকের দেওয়ালে টিভির জায়ান্ট স্ক্রিনে এই সংস্থার নিউজ চ্যানেলে প্রোগ্রাম দেখে যাচ্ছেন। উৎপল হাজরার কেসটা এমন টার্ন নেবে বাবা বুঝতে পারেননি। এখানে আসার জন্য দীপকাকু আজ যখন ঝিনুককে নিতে এসেছিলেন বাড়িতে, বাবা বললেন, কি ব্যাপার দীপঙ্কর, একটা নিরীহ কেস, ছদ্মনামের লেখকের আসল পরিচয় জানা, সেখানে তোমাদের ফলো করার ঘটনা আসছে কেন? মায়ের জোরাজোরিতে দীপকাকু চা, হাতে বানানো স্ন্যাক্স খেতে খেতে বাবার কথার উত্তরটা দিলেন। বললেন, কেসটা হাতে নেওয়ার সময় আমার মনে হয়েছিল যতটা সিম্পল লাগছে শুনতে আসলে তা নয়। একজনকে বদনাম করার জন্য এত বড় আয়োজন, বহুল প্রচারিত পত্রিকায় ছদ্মনামে উপন্যাস লেখার দরকার পড়ছে কেন? কালেক্টরদের দুনিয়া অত্যন্ত ছোট। উৎপলবাবু শত্রু ওই সার্কিটে অন্য কোনো গুজব ছড়িয়ে বদনামের চেষ্টা করতে পারত, তাতেই তার উদ্দেশ্য সাধন হতো। পদ্মনাভবাবুর মৃত্যু পর্যন্ত অপেক্ষা করলো কেন? এর থেকেই আমার মনে হতে শুরু করে পদ্মনাভবাবুর মৃত্যুটা এই কেসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে। কিন্তু মৃত্যুটা তো স্বাভাবিক, এর মধ্যে রহস্য কোথায়? উৎপল হাজরা যা বলেছিল তেমনটাই তো তুমি বুঝে শুনে এলেও পদ্মনাভবাবুর বাড়িতে গিয়ে। বাবার প্রশ্নের উত্তরে দীপকাকু বলেছিলেন, উপর উপর স্বাভাবিক, নবারুণ না বললে তো জানতেই পারতাম না ছেলে মেয়েকে নিয়ে অশান্তিতে ভুগছিলেন পদ্মনাভবাবু। তা হয়তো এমন মাত্রা ছাড়াই প্রেশার সুগারের পেশেন্ট পদ্মনাভবাবু অসুস্থ হয়ে পড়েন, অশান্তির জেরেই মৃত্যুটা ত্বরান্বিত হয়। তা বলে তো তুমি ছেলে মেয়েকে সরাসরি খুনি বলতে পারো না। বলেছিলেন বাবা। দীপকাকু বললেন, না, তা পারি না, কিন্তু মজাটা হচ্ছে রহস্য উপন্যাসের লেখক সন্তানদের ছেড়ে দিয়ে উৎপল হাজরাকে খুনি সাব্যস্ত করলেন কেন? বাবার মৃত্যুর দায় থেকে ছেলে মেয়েকে আড়াল করতেই কি উৎপল বাবুকে খুনি হিসাবে বেছে নিলেন? ছদ্মনামের আড়ালে ছেলে অথবা মেয়েই কি উপন্যাসটা লিখছেন? বাড়ি নিয়ে অশান্তির বদলে দুর্মূল্য স্ট্যাম্পের প্রসঙ্গ এসে পড়ল কেন গল্পে?
বাবার সঙ্গে মনোমালিন্য, দোকানটা বাবার করে দেওয়া, এইসব কথা অরিন্দম বাবু আমাকে বলেননি। উৎপল হাজরাও কি জানতেন না ছেলে মেয়েদের সঙ্গে অশান্তির কথাটা? যদি না জানেন, ধরে নিতে হবে উনি যতটা পদ্মনাভবাবুর কাছের লোক মনে করতেন নিজেকে, ততটা ছিলেন না। কথার ফাঁকে ঝিনুক বলে উঠেছিল, অরিন্দম বাবু মনে করতেন উৎপল হাজরা খুব কাছের লোক ছিলেন তার বাবার। রাইট। হয়তো দুজনেই ভুল বুঝেছিলেন পদ্মনাভবাবুকে। বলার পর দীপকাকু ফের নিজের পর্যবেক্ষণ বর্ণনা করতে লাগলেন। আমার এত প্রশ্ন বা ধন্দের মধ্যে একটার উত্তর আমি পদ্মনাভবাবুর ঘরে গিয়ে পেয়ে গিয়েছি। সেটা হচ্ছে ছদ্মনামের লেখক পদ্মনাভবাবুর আশেপাশের কেউ নয়, এমনকি স্ট্যাম্প কালেক্টরদের কেউ না হওয়ার সম্ভাবনা বেশি। ঝিনুক অবাক হলেও তখন কিছু বলেনি। বাবা বিস্ময় প্রকাশ করে বলেন, সে কি, কেসটা তো তাহলে বেশ জটিল হয়ে গেল। ছেলে বা মেয়ে লেখক নয়, ডাকটিকিটটা ফেরত পাওয়ার জন্য তাদেরই লেখক হওয়ার কারণ ছিল বেশি। আমি তো লেখকের লিস্টে উৎপলকেও রেখেছিলাম। ভেবেছিলাম লোকটা হয়তো অন্য চালে খেলাটা খেলছে। তুমি কি করে বুঝলে লেখক পদ্মনাভবাবুর কাছের লোক নয়? অথচ নভেলটা এমন ভাবে লেখা হয়েছে, লেখক যেন চোখের সামনে সমস্ত ঘটনাটা ঘটতে দেখছে। পদ্মনাভবাবুর ঘরের জানলার পাশে ত্রিফলা বাতির মাথা এবং আরো অনেক কিছু আমাকে এমনটা ভাবতে বাধ্য করেছে। আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে নভেলে ক্লাইম্যাক্সের পরের বর্ণনাটা। খুনি ঘরের আলো নিভিয়ে ছায়ার মতো নিঃশব্দে বেরিয়ে গেল। দূরে থাকা স্ট্রিট ল্যাম্পের ম্লান দুঃখী আলোটা জানলা গলে ছুঁয়ে রইল পালঙ্কে পড়ে থাকা ছুরিকাহত প্রভাকর চৌধুরীর নিথর দেহ। এর থেকেই প্রমাণ হয় জানলার পাশে ত্রিফলা বাতির অস্তিত্ব লেখকের জানা নেই। ল্যান্ডফোন পাশের ঘরে থাকে না। ঝিনুক বলে উঠেছিল, মিষ্টু এবং টিয়া পাখির উল্লেখ উপন্যাসে কোথাও নেই। একদম ঠিক বলেছিলেন দীপকাকু। বাবা বললেন, গল্প লিখতে গেলে যে সব কথা লিখতে হবে তার কোনো মানে নেই। কিছু বাদ দিতে হয়, কল্পনার আশ্রয় নিতে হয় বাকিটায়। যেমন এখানে খুনটা লেখকের কল্পনা। দীপকাকু বলেছিলেন, না রজতদা, এই কাহিনীকে অন্য গল্প উপন্যাসের সঙ্গে গুলিয়ে ফেলবেন না। সত্য উন্মোচনের প্রয়াসে নভেলটা লেখা হয়েছে। কাহিনীকে বিশ্বাসযোগ্য করে তুলতে লেখক চাইবেন ঘটনার প্রেক্ষাপট, চরিত্র সব কিছুর সঙ্গে যেন বাস্তবের মিল থাকে। আর খুনের ঘটনাটা হচ্ছে একটা ইঙ্গিত, মৃত্যুটা স্বাভাবিক নয় সেটা বলার চেষ্টা। আগে ভেবেছিলাম কাহিনীকে জমজমাট করার জন্য খুনটা আনা হয়েছে। ছেলে মেয়ের সঙ্গে অশান্তিটা জানার পর থেকে মনে হচ্ছে খুনটাকে কল্পনা না ভাবাই ঠিক হবে। একইভাবে গান্ধীজির দুষ্প্রাপ্য স্ট্যাম্পটাও এখানে প্রাসঙ্গিক হয়ে উঠছে। লেখক খুনের কথা বললেন, অশান্তির কথা বললেন না, স্ট্যাম্পকে খাড়া করলেন সামনে। এর পিছনে কারণ তো একটা আছেই। সবচেয়ে বড় রহস্য, আমরা তদন্তে নামতে না নামতে কেন আমাদের ফলো করা হচ্ছে। এই সব প্রশ্নের উত্তর পেতে গেলে প্রধান চাবিকাঠি মানে লেখকের কাছে আমাদের পৌঁছতেই হবে। লেখক যেহেতু পদ্মনাভবাবুর কাছাকাছির কেউ নয়, তাই তাকে খুঁজতে বেশ বেগ পেতে হবে আমাদের। কাছাকাছি নয় এই কারণে নিশ্চিত হচ্ছি নভেলটা পদ্মনাভবাবুর মৃত্যুর পর লেখা হয়েছে। মৃত্যুর খবর পেয়ে মেয়ে তো এসেই ছিলেন এই দেশে। বাবা স্ট্যাম্প অ্যালবাম বিক্রি করে দিয়ে যান। স্ট্যাম্প কালেক্টরদের মধ্যে পদ্মনাভবাবুর প্রিয় মানুষরাও এসেছিলেন শ্রাদ্ধানুষ্ঠানে। তাদের কেউ যদি লেখক হন এবং গিয়ে থাকেন পদ্মনাভবাবুর ঘরে, ত্রিফলাবাতির অস্তিত্ব তার চোখে পড়তই। ক্লাইম্যাক্সের পরের অংশটা তখন এমন হতো না, কারণ লেখকের
কাহিনীর প্রেক্ষাপট আগা গোড়া বাস্তবসম্মত করার চেষ্টা করে গিয়েছেন। মামলার ভয়ে চরিত্রের আসল নামগুলো হয়তো লেখেননি। ছদ্মনামে যখন লিখেছেন, মামলার ভয় পাচ্ছেন কেন? ওকে তো খুঁজে পাওয়া যাবে না। বলেছিল ঝিনুক। দীপ কাকু বললেন, পাওয়া যাবে। কোর্টের চিঠি পত্রিকা অফিসে পৌঁছলে ওরা লেখকের আসল নাম ঠিকানা জানাতে বাধ্য থাকবেন। আলোচনা সেই পর্যায়ে শেষ হয়েছিল। গতকাল থেকে একটা ছোট্ট প্রশ্ন বয়ে বেড়াচ্ছে ঝিনুক। জিজ্ঞেস করার মতো পরিস্থিতি পাচ্ছিল না। সুযোগ পেতেই দীপ কাকুর কাছে জানতে চায়, কাল আপনি পদ্মনাভবাবুর বাড়ি থেকে বেরিয়ে অরিন্দম বাবুকে কেমন বুঝলাম জিজ্ঞেস করলেন। মিষ্টুর বেলায়ও সেই একই প্রশ্ন করলেন কেন? ওইটুকু বাচ্চাকে বোঝার কি আছে? দীপ কাকু বললেন, অনেক কিছু বোঝার আছে। মিষ্টুর সঙ্গে ও ঠাকুরদার যেরকম ঘনিষ্ঠতা ছিল, নিশ্চয়ই পদ্মনাভবাবু স্ট্যাম্প অ্যালবামের কাছাকাছি পৌঁছে যেতে পারত সে। নেহাতি খেলার ছলে সেই দুর্মূল্য স্ট্যাম্পটা কি মিষ্টুই সরিয়েছে? কোথায় রেখেছে? পরে নিজেই ভুলে গিয়েছে। ভুলে যাওয়ার কথাটা নিশ্চিতভাবে এই কারণে বলছি, ডাকমাসুল উপন্যাসটা পড়ার পর অরিন্দমবাবু নির্ঘাত মিষ্টুকে জিজ্ঞেস করেছেন দাদুর অ্যালবাম থেকে নেওয়া কোনো ডাকটিকিট আলাদা সরিয়ে রেখেছে কিনা। মিষ্টু যদি মনে রাখতে পারত, নভেলটা লেখা হতো না। অরিন্দমবাবু নিজে যদি স্ট্যাম্পটা সরিয়ে থাকেন, মিষ্টুকে প্রশ্নটা করবেন না। এছাড়াও একটা সম্ভাবনার কথা আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। পদ্মনাভবাবু নিজেই ওই দুষ্প্রাপ্য ডাকটিকিটটা নাতির জন্য আলাদা কোথাও সরিয়ে রাখেননি তো? মিষ্টু বড় হয়ে সেটা হাতে পাবে। পদ্মনাভবাবুর এই উত্তরসূরির ডাকটিকিটের প্রতি আগ্রহ দেখা দিচ্ছিল। পদ্মনাভবাবু খুশি হয়ে তার সংগ্রহে সবচেয়ে দামি দুষ্প্রাপ্য স্ট্যাম্প হয়তো নাতির জন্য রেখে গিয়েছেন। লেখকের ধারণায় সেটাই চুরি হয়েছে। এ কথার পর বাবা জানতে চান, নাতি জানবে কি করে ঠাকুরদা কোথায় সরিয়ে রেখেছে ডাকটিকিট? সে ব্যাপারে নিশ্চয়ই কোনো বুদ্ধি খাটিয়ে গিয়েছেন পদ্মনাভবাবু। এমন ব্যবস্থা করেছেন মিষ্টু বড় হয়ে যেন ডাকটিকিটটা হাতে পায়। পদ্মনাভ সেটা কোনো বিশ্বস্ত ব্যক্তির কাছেও রেখে যেতে পারেন। মিষ্টু বড় হওয়ার পর সেই ব্যক্তি স্ট্যাম্পটা ওর হাতে তুলে দেবে। অথবা পদ্মনাভবাবু ওটা এমন জায়গায় রেখেছেন, সঠিক বয়সে গিয়ে মিষ্টু ডাকটিকিটটা অটোমেটিক্যালি হাতে পেয়ে যাবে। দীপ কাকু থামতেই বাবা বলেছিলেন, সেই ব্যক্তি বা স্থানের কোনো আভাস কি তুমি পাচ্ছ? না, এখনো পাইনি। বলেছিলেন দীপ কাকু। ঝিনুক বুঝেছিল কেশ একেবারে অথই জলে। একটা খাম উইথ স্ট্যাম্প, ওইটুকু জিনিস ওই বাড়িতে কোথায় কিংবা বাইরে কোনো ব্যক্তির কাছে আছে খুঁজে পাওয়া ভীষণ কঠিন। মিস্টার বাগচি, দীপঙ্কর বাগচি। মহিলা রিসেপশনিস্টের ডাকে সম্বিত ফেরে ঝিনুকের। ডাকটা দীপ কাকুর কানে পৌঁছয়নি। ঘাড় হেলিয়ে টিভি দেখে যাচ্ছেন। সামান্য ঠেলা দিয়ে ঝিনুক বলে, ডাকছে। হ্যাঁ। বলে ধর্মর করে চেয়ার ছেড়ে উঠে পড়েন দীপ কাকু। রিসেপশনের দিকে এগিয়ে যান। যিনি ডেকেছিলেন বললেন, পার্থ রায়ের সঙ্গে দেখা করবেন তো? এর সঙ্গে চলে যান। কাউন্টারের পাশে দাঁড়িয়ে থাকা অ্যাটেন্ডেন্টকে দেখিয়ে কথাটা বললেন মহিলা। লোকটির সঙ্গে লিফটে করে 4 তলায় উঠল ঝিনুকরা। লম্বা করিডর দেখিয়ে অ্যাটেন্ডেন্ট বললেন, লাস্ট ডান দিকের দরজাটা পার্থবাবুর কেবিন। দীপ কাকু ঝিনুক সুইং ডোর ঠেলে কেবিনে ঢুকতেই টেবিলের ওপারে বসে থাকা সুবেশ সৌম্যদর্শন ভদ্রলোক বললেন, আপনি দীপঙ্কর বাগচি? নমস্কারের ভঙ্গি করে দীপ কাকু বললেন, হ্যাঁ, আর এ আমায় অ্যাসিস্ট করে, আখি সেন। কলেজ ছুটি থাকলে ভালো নামটা ঝিনুকের কাছে নিজের কানেই কেমন যেন অচেনা ঠেকে। 40-এর কাছাকাছি বয়সের পার্থ রায় ঝিনুককে হ্যালো বলে সম্ভাষণ করলেন। সামনের চেয়ার দেখিয়ে বসতে নির্দেশ করলেন দুজনকে। ঝিনুকরা বসার পর পার্থ রায় দীপ কাকুর উদ্দেশ্যে বললেন, আপনাদের অনেকটা সময় ওয়েট করতে হয়েছে, সরি।
এডিটোরিয়াল মিটিং ছিল। বলুন, কি ব্যাপার? সেরকম কিছু না, আপনাদের শারদীয়া সংখ্যায় পারমিতা গুপ্তর উপন্যাসটা পড়লাম। ওর আসল নাম ঠিকানা কাইন্ডলি যদি বলেন। বললেন দীপকাকু। পার্থ রায় বললেন, নামটা যে আসল নয় জানলেন কি করে? আমার কাজটাই তো এই। তাছাড়া পাঠক মহলে উপন্যাসটা বেশ সাড়া ফেলেছে। পারমিতা গুপ্তর নামটা লেখক হিসাবে প্রথম দেখা গেল। আমার আগে অনেকেই খোঁজ নিয়ে জেনেছেন নামটা ছদ্মনাম। আমি লেখকের প্রকৃত পরিচয়টা জানতে এসেছি। আপনার কাছে কোনো অথরাইজেশন আছে নামটা জানার, আইনি অধিকার? প্রশ্নটাই অপ্রতিভ হয়ে পড়লেন দীপকাকু। বললেন, পছন্দের লেখকের আসল নাম জানতে কোনো অথরাইজেশন লাগে নাকি? লেখা ভালো লাগার পর থেকেই পাঠকের অধিকার জন্মে যায় লেখক সম্বন্ধে জানার। চতুর হাসি হাসছেন পার্থ রায়। বলে ওঠেন, আপনি শুধু পাঠক নন, আরও একটা বিশেষ পরিচয় আছে, আপনার দেওয়া কার্ড থেকেই জানলাম। তাছাড়া লেখক যখন ছদ্মনাম ব্যবহার করেছেন, বোঝাই যাচ্ছে প্রকৃত নাম গোপন রাখতে চান। সম্পাদক হয়ে আমি তার ইচ্ছেটা অমান্য করতে যাব কেন? লেখকের সেই শর্তেই তো লেখাটা আমি ছেপেছি। আপনার অনমনীয়তা থেকে এটা অন্তত বোঝা যাচ্ছে উপন্যাসটা জন্য ছদ্মনামটা খুবই জরুরি ছিল। যাই হোক, আপনার ব্যস্ত সময়ের খানিকটা নষ্ট করার জন্য মার্জনা চাইছি। আসি। বলে হাত জোড় করে নমস্কার জানিয়ে চেয়ার থেকে উঠে পড়লেন দীপকাকু। সম্পাদক পার্থ রায়ের মুখটা থমথমে হয়ে রইল। অন্নপূর্ণা পত্রিকার অফিস থেকে বেরিয়ে ঝিনুকদা কলেজ স্ট্রিটে চলে এসেছে। গোস্বামী প্রকাশন সংস্থার প্রকাশকের সঙ্গে কথা বলবেন দীপকাকু। ঝিনুকদের বসানো হয়েছে তার ঘরে। প্রকাশক অনিমেষ সোম এখন সিটে নেই। এই প্রকাশনা থেকেই ডাকমাসুল উপন্যাসটা বই আকারে বেরোবে। লেখকের আসল পরিচয়ের সন্ধানে এখানে এসেছেন দীপকাকু। অন্নপূর্ণার অফিস থেকে বেরিয়ে স্বগতোক্তির ঢঙে দাঁত চিবিয়ে বলেছিলেন, কতদিন লেখককে আড়াল করে রাখবে আমিও দেখব। এরপরই ফোন করেন উৎপল হাজরাকে। ডাকমাসুল উপন্যাসটা যে প্রকাশন সংস্থা বই করবে বলে বিজ্ঞাপন দিয়েছিল কাগজে, তাদের নাম, ঠিকানা, প্রকাশকের নাম জেনে নেন। জিজ্ঞেস করেন স্ট্যাম্প কালেক্টর ডিলাররা আগের মতোই ফোনে বিরক্ত করে যাচ্ছে কিনা। ফোনের এক প্রান্তের মানে দীপকাকুর কথা শুনে মনে হলো উৎপলবাবুকে একজন ডিলার বেশি জ্বালাচ্ছে। একদিন উৎপলবাবুর বাড়িতেও চলে এসেছিল টাকা নিয়ে। স্ট্যাম্পটার আসল যা দাম হওয়া উচিত তার চেয়ে অনেক কম টাকা। ডাকটিকিটটা না পেয়ে হালকা করে থ্রেটনিং দিয়ে গিয়েছে সে। দীপকাকু ফোনের এ প্রান্ত থেকে শেষ কথা বলেছেন, ডিলারের সম্বন্ধে সমস্ত তথ্য জোগাড় করে রাখুন, পরে আপনার থেকে জেনে নেব। অন্নপূর্ণার অফিসের মতো এখানেও অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে হচ্ছে, কিন্তু ততটা বিরক্তি বা অধৈর্য ভাব তৈরি হচ্ছে না ঝিনুকের। তার কারণ সম্ভবত অন্নপূর্ণার মতো এদের অফিস ছাঁ চকচকে নয়। সরু গলির ভেতর 150-200 বছরের পুরনো বাড়ি। ঘরের দেওয়াল দেখা যাচ্ছে না, ছাদ পর্যন্ত বইয়ের র্যাক, লোহার র্যাক ভর্তি নতুন বই। ঘরটার মধ্যে একটু স্যাঁতসেঁতে ভাব। সব মিলিয়ে গোটা পরিবেশে বিনয় আর আন্তরিকতা মিশে আছে। ঝিনুকদের ইতিমধ্যে চা দেওয়া হয়েছে। কাপ প্লেটের ডিজাইন সেই বেশ পুরনো, চায়ের স্বাদও আদ্যিকালের। এক চুমুক দিয়েছে ঝিনুক। দীপকাকু ঢাউস টেবিল থেকে একটা বই তুললে পড়তে পড়তে বোধহয় ডুবে গিয়েছে। ঝিনুক চার দেওয়ালের র্যাকের দিকে তাকিয়ে বইয়ের নাম পড়ে যাচ্ছে শুধু। কত রকমের বই! এসবের মধ্যে দীপকাকুর একটা নির্দেশ কিন্তু মাথায় রেখে দিয়েছে। এখানে ঢোকার আগে উনি বলেছেন, আমরা এখানে ছদ্ম পরিচয়ে ঢুকছি, সিনেমার লোক হয়ে। সিনেমার লোক পরিচয়টা তদন্তে বেশ কাজে দেয়। সিনেমা জগতের প্রতি মানুষের আকর্ষণ চিরকালীন। ঝিনুকের বাঁ পাশের দরজা দিয়ে ঘরে ঢুকলেন বছর 70-এর এক ভদ্রলোক। অভিজাত চেহারা, পরনে ধুতি পাঞ্জাবি। বলে না দিলেও চলবে ইনি প্রকাশনার কর্ণধার। ঝিনুক চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছে, দীপকাকুও তাই।
নমস্কার বিনিময় হলো কর্ণধার দীপকাকুর মধ্যে। চেয়ারে বসে অনিমেষ সোম বললেন, হ্যাঁ বলুন, কি বলবেন? ঝিনুকরাও চেয়ারে বসেছে। দীপকাকু বললেন, বিজ্ঞাপনে দেখলাম ডাকমাসুল উপন্যাসটা আপনারা বই করবেন। আমরা লেখকের সঙ্গে একবার দেখা করতে চাই। আপনি কি হেল্প করতে পারবেন? কেন দেখা করতে চান? দেখা করার জন্য আমার হেল্প লাগছে কেন? দীপকাকু বললেন, উনি যেহেতু ছদ্মনামে লেখেন তাই কিছুতেই ট্রেস করতে পারছি না। অন্নপূর্ণা পত্রিকার অফিস থেকে অ্যাড্রেস, ফোন নম্বর কোনোটাই দিচ্ছে না আমাদের। ওদের নাকি নিয়ম নেই। এদিকে লেখকের পারমিশন ছাড়া স্ক্রিপ্টে হাত দিতে পারছি না আমরা। স্ক্রিপ্ট? কথাটা রিপিট করে কপাল কুঁচকে তাকালেন অনিমেষ সোম। উত্তরে দীপকাকু বললেন, হ্যাঁ, সিনেমার স্ক্রিপ্ট। ডাকমাসুল গল্পটা আমরা সিনেমা করতে চাই। এর জন্য তো লেখকের অনুমতি লাগে। গল্পের রাইট কেনার কারণেই ওর সঙ্গে যোগাযোগ করতে চাইছি। সিনেমা হবে? সে তো ভালো কথা। বইটার বিক্রি বাড়বে, লাভ হবে আমার। লেখকের নাম ঠিকানা আমি আপনাকে দেব। আমারও ওর সঙ্গে যোগাযোগ করতে বেগ পেতে হয়েছে। বই করতে চাইলে আমাদেরও তো অনুমতি লাগে, কন্ট্রাক্ট পেপারে সাইন করাতে হয়। এই তো গত পরশু পারমিতা গুপ্ত এখানে এসে কন্ট্রাক্টে সই করে গেলেন। অনিমেষ সোম থামতেই দীপকাকু জিজ্ঞেস করলেন, ওর আসল নাম কি? মুখে হাসি খেলে গেল অনিমেষ বাবু। বললেন, এই ভুল খবরটা আমার কানেও এসেছিল জানেন। পারমিতা গুপ্ত নাকি ছদ্মনাম, আসলে পাকা হাতে লেখা নতুন নাম। লোকে ধরে নিয়েছে কোনো নামই লেখক বুঝি ছদ্মনামে লিখেছেন। ছদ্মনাম ব্যবহার তো আজকের ব্যাপার নয়। ভদ্রমহিলা যখন কন্ট্রাক্ট পেপারে পারমিতা গুপ্ত নামটা নিজে লিখলেন, সইও করলেন, তখন আমার ভুলটা ভাঙলো। অনিমেষ বাবুর কথাগুলো এতটাই অপ্রত্যাশিত, দীপকাকু খানিকক্ষণ চুপ করে রইলেন। ঝিনুকের মাথা তো একেবারেই গুলিয়ে গিয়েছে। সন্দিগ্ধ কণ্ঠে দীপকাকু এবার জানতে চাইলেন, ভদ্রমহিলার বয়স কত? তা ধরুন 60-এর কাছাকাছি তো হবে। এক মাথা সাদা চুল, কলপ করলে বয়স বুঝতে অসুবিধা হতো। বললেন অনিমেষ বাবু। দীপকাকুর গলার স্বরে এখনো সন্দেহ। বলে উঠলেন, লেখা পড়ে তো অত বয়স্ক মনে হয় না। এমন সব আধুনিক প্রযুক্তির কথা উনি অনায়াসে নভেলটা এনেছেন, বোঝা যায় মডার্ন দুনিয়ার ইয়ং একজন কেউ। দীপকাকুর ফুল ভাঙাতে ফের উদ্যত হলেন অনিমেষ সোম। বললেন, বয়স 60 মতো হলে কি হবে? ভদ্রমহিলা যথেষ্ট আধুনিক। হাতে চওড়া ফোন, ট্যাব না কি যেন বলে, স্টাইলিশ চশমা, সাদা চুল ছোট করে কাটা কাঁধ পর্যন্ত। নিজে গাড়ি চালিয়ে এসেছিলেন। কি করে বুঝলেন? আপনাদের অফিস গলিতে তো গাড়ি ঢুকবে না। দীপকাকুর কথার উত্তরে অনিমেষ বাবু বললেন, গাড়ি মেন রোডে পার্ক করা ছিল। উনি গাড়ি চালিয়ে এসেছেন, হাতের চাবিটা দেখে বুঝেছিলাম। কন্ট্রাক্টে সই করার পর এখানে বসে খান দশেক বই কিনলেন আমাদের প্রকাশনার। ক্যারি ব্যাগে দেওয়া হয়েছিল বই। অত ভারী ব্যাগটা বয়ে নিয়ে যাবেন মহিলা, খারাপ দেখাচ্ছিল। বাবলাকে ডেকে বললাম বইয়ের ব্যাগটা গাড়িতে তুলে দিয়ে আসতে। উনি না করছিলেন। বাবলা তুলে দিয়ে এসেছিল ব্যাগটা। বাবলা নিজের চোখে দেখেছে উনি গাড়ি চালিয়ে চলে গেলেন? ড্রাইভিং সিটে অন্য কেউ ছিল না? সে কথা তো আমি আর জানতে চাইনি বাবলার কাছে। জানতে চাইবই বা কেন?
ড্রাইভার গাড়িতে থাকলে ভদ্রমহিলা হাতে চাবি থাকা কথা নয়। দীপ কাকু বললেন, ব্যাপারটা নিয়ে আমার খটকা লাগছে না। ভদ্র মহিলার যা বয়স বলছেন, ওই বয়সে কজন মহিলা অফিস টাইমে মহাত্মা গান্ধী রোডের মতো বিজি রাস্তায় গাড়ি চালানোর ঝুঁকি নেবেন? খুব এমার্জেন্সি হলে আলাদা কথা, কাজটা তো সেরকম জরুরি ছিল না, ট্যাক্সিতেও আসতে পারতেন। কপালে ভাঁজ পড়ল অনিমেষ বাবু। জিজ্ঞেস করলেন, আপনি ঠিক কি বলতে চাইছেন? পরিষ্কার করে বলুন তো। আমি যেটা বলতে চাইছি, আপনি ভালোভাবে উপলব্ধি করবেন যদি অফিস থেকে বেরিয়ে 1 ঘন্টা মতো এমজি রোডের দিকে তাকিয়ে থাকেন। ওই বয়সী একজন মহিলাকেও দেখবেন না ড্রাইভ করতে। আমার বক্তব্য, উনি যদি সত্যিই গাড়ি চালিয়ে থাকেন তাহলে বয়সটা সঠিক নয়। এ আবার কি কথা? কখনো শুনছি ছদ্মনাম, আপনি বলছেন বয়স বেঠিক। অদ্ভুত কাণ্ড। বলে অনিমেষ বাবু হাঁক পারলেন। বাবলা, বাবলা আছিস নাকি রে? এদিকে একবার শুনে যা। বছর 20-র এক ছেলে পিছনের ঘরের দরজা দিয়ে বেরিয়ে এলো। অনিমেষ বাবু তাকে বললেন, গত পরশু পারমিতা গুপ্ত, সাদা বক চুলের এক ভদ্রমহিলা এসেছিলেন না, যার গাড়িতে তুই বই তুলে দিয়ে এলি? গাড়িতে কোনো ড্রাইভার ছিল? বাবলা মাথা নেড়ে বলল, না, উনি গাড়ি চালিয়ে চলে গেলেন। গাড়ির নম্বর কি তুমি দেখেছো? মনে আছে? জিজ্ঞেস করলেন দীপ কাকু। বাবলা ফের মাথা নাড়ল। অনিমেষ বাবু বাবলাকে বললেন, যা, তুই এখন ভিতরে যা। চলে গেল বাবলা। টেবিলে কনুয়ে ভর দিয়ে একটু ঝুঁকে অনিমেষ বাবু দীপ কাকুকে জিজ্ঞেস করলেন, কি বুঝছেন এবার বলুন। দীপ কাকু চিন্তিত গলায় বললেন, ভালো বুঝছি না। লেখক সম্বন্ধে প্রথমে শুনলাম ছদ্মনাম, এখানে যিনি সই করে গেলেন আন্দাজ করতে পারছি বৃদ্ধার ছদ্মবেশ নিয়েছিলেন। আসল মানুষ সই করলেন তো? পরে কোনো আইনি ঝামেলায় জড়িয়ে পড়বেন কিনা সেটা নিয়ে চিন্তা। এ তো মহা গেরোই পড়া গেল। বললেন অনিমেষ সোম, কণ্ঠে উদ্বেগ। দীপ কাকু বললেন, উনি চলে যাওয়ার পর ফোনে কি আর কোনো কথা হয়েছে আপনার সঙ্গে? না, দরকার পড়েনি। ওর নম্বরে একবার কল করুন তো, দেখুন পান কিনা। পেলে যা হোক কিছু একটা বলবেন, যেমন প্রচ্ছদ দেখতে চান কিনা জিজ্ঞেস করবেন। অনিমেষ বাবু পিছনের ঘরের উদ্দেশ্যে হাঁক দিলেন। প্রশান্ত, পারমিতা গুপ্তর ফাইলটা পাঠাও তো। অনিমেষ বাবু ভারী শরীরটা তীর করে নড়ছে। টেনশনের চোটে পা নাচাচ্ছেন টেবিলের নিচে। ঝিনুকেরও কম উত্তেজনা হচ্ছে না। ফোন নাম্বারটা কার? রাইটারের হয়ে কে সই করে গেল কন্ট্রাক্টে? বাবলাই নিয়ে এলো পারমিতা গুপ্তর প্লাস্টিক জ্যাকেটের নতুন ফাইল। হাতে নিলেন অনিমেষ বাবু। ভিতরের শেষ পাতায় চোখ বুলিয়ে টেবিলে থাকা ফোনের রিসিভার তুলে নিলেন কানে। ফাইলের পাতায় লেখা নম্বরগুলো দেখে দেখে ডায়াল করলেন। প্রায় সঙ্গে সঙ্গে চোখে মুখে ভ্যাবাচাকা ভাব দেখা গেল। শঙ্কিত কণ্ঠে বললেন, এ কি কাণ্ড! বলছে নাম্বার ডাজ নট এক্সিস্ট। দীপ কাকু বললেন, দেখলেন তো, যা ভেবেছিলাম তাই। দেখি ফাইলটা দেখি একবার। ফাইল নিয়ে নম্বর দেখে দীপ কাকু নিজের মোবাইল থেকে কল করলেন। ফোন সেট কানে রাখা অবস্থায় বললেন, সেম রেজাল্ট। তাহলে কি করণীয়? বিহ্বল ভাবে জানতে চাইলেন অনিমেষ সোম। একটু ভেবে নিয়ে দীপ কাকু বললেন, আপনি যদি রাজি থাকেন একটা কাজ করা যেতে পারে।
কন্ট্রাক্ট পেপারের লাস্ট পাতায় দেখছি মহিলার নাম, ঠিকানা, ফোন নাম্বার এবং সই। এই পাতাটা যদি আমায় দেন, জেরক্স করে দিলেও হবে। পুলিশের সিআইডি ডিপার্টমেন্টে আমার এক বন্ধু আছে, তাকে দিতে পারি। তিনি এটা নিয়ে কি করবেন? দীপকাকু বললেন, অ্যাড্রেসটা একবার ভেরিফাই করবে। যদিও জানি ওটা ভুল ঠিকানা, তবু ওর মধ্যে কোনো ক্লু পাওয়া গেলেও যেতে পারে। ফোন নাম্বারটার ক্ষেত্রেও তাই। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে সই। ওদের হ্যান্ডরাইটিং এক্সপার্ট শোয়ে স্ট্রোক দেখে অনেক কিছু বলে দিতে পারে। মহিলার আনুমানিক বয়স, এই সই তিনি প্রথমবার করলেন নাকি আগেও অনেকবার করেছেন। সইটার কিছু লেটার দেখে বোঝা যাবে ওর আসল সইয়ে কোন লেটারগুলো ব্যবহার হয়। এরকম নানান বিষয় জানা যাবে। মহিলাকে শনাক্ত করতে কাজে লাগবে এসব। অনিমেষবাবু ফের বাবলার নাম ধরে হাঁক দিলেন। বাবলা এসে দাঁড়ালো এ ঘরে। ক্লিক দেওয়া কন্ট্রাক্ট পেপারের লাস্ট পেজ খুলে দীপকাকু এগিয়ে দিলেন বাবলার দিকে। অনিমেষবাবু নির্দেশ দিলেন বাবলাকে, যা বাবা, এই পাতাটা তাড়াতাড়ি একটা জেরক্স করে নিয়ে আয়। বেরিয়ে গেল বাবলা। ফাইল বন্ধ করে দীপকাকু অনিমেষকে বললেন, ভদ্রমহিলা তো বেশ খানিকক্ষণ ছিলেন এখানে, কথাবার্তা কি হলো? কথা খুব একটা বলেননি। আমি বললাম, প্রথম লেখায় যদি এত ভালো নিয়মিত লেখেন না কেন? উনি বললেন, নিয়মিত না হলেও যা লেখেন সব ইংরেজিতে। বই আছে কোনো? জিজ্ঞেস করলেন দীপকাকু। অনিমেষবাবু বললেন, জানতে চাইনি। ইংরেজি বই নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই, কোনো খবর রাখি না। উনি থাকেন দিল্লিতে, ওখানকার কোনো পাবলিশার্স হয়তো ছেপেছে ওর বই। নতুন ইনফরমেশনে ঝিনুকের মতো দীপকাকুও হোঁচট খেলেন। বললেন, দিল্লিতে থাকেন? অ্যাড্রেস তো দিয়েছেন কলকাতার। এখানে ওর নিজের লোক থাকে, বাপের বাড়ি শ্বশুর বাড়ি কোনো একটা হবে হয়তো। বলেছেন চিঠিপত্র দেওয়ার থাকলে এই ঠিকানাতেই দিতে, উনি পেয়ে যাবেন। মাঝে মাঝে কলকাতায় এসে থাকেন বেশ কিছুদিনের জন্য। বলে থামলেন অনিমেষম। কি মনে পড়তে ফের বলে উঠলেন, আচ্ছা, উনি তো দিল্লিতেও গাড়ি চালান। দিল্লিতে বহু মেয়েকে গাড়ি চালাতে দেখেছি। ওখানে যখন চালান, এখানে পারবেন না কেন? ওখানে চালান বলেই এখানে আরোই পারবেন না। কলকাতায় নিয়মিত চালালে প্র্যাকটিসের মধ্যে থাকতেন। দিল্লির মতো চওড়া ঝা চকচকে রাস্তা তো এখানে প্রায় নেই। ট্রাফিক সিস্টেম ওদের অনেক বেশি অর্গানাইজড। দীপকাকুর কথা শেষ হতেই ফটোকপি করে ঘরে ঢুকলো বাবলা। কাগজ দুটো এগিয়ে ধরলো অনিমেষ বাবুর দিকে। ফাইল যেহেতু দীপকাকুর কাছে, হাত বাড়িয়ে নিয়ে নিলেন অরিজিনাল আর ফটোকপি। অনিমেষ বাবুকে বললেন, একটা এনভেলপ হবে, জেরক্সটা নেব তো? টেবিলের কাগজপত্র ঘেটে খাম খুঁজতে থাকলেন অনিমেষ বাবু। দীপকাকু লাস্ট পেজটা কন্ট্রাক্ট পেপারের ক্লিপে আটকে দিচ্ছেন। খাম পেলেন অনিমেষ বাবু, এগিয়ে দিলেন দীপকাকুর দিকে। নিজের পেজটা খামে ভরে দীপকাকু বললেন, একটা স্লিপ মতো কিছু দিন তো, আমার নাম ঠিকানা কন্ট্রাক্ট নাম্বার লিখে দিয়ে যাই। একটা ছোট প্যাড এগিয়ে দিলেন অনিমেষ বাবু। সামান্য অবাক গলায় বললেন, আপনার কার্ড নেই? আর বলবেন না, কিছুদিন হলো ফুরিয়েছে, করতে দেওয়া আর হচ্ছে না। কথাটা বলতে বলতেই দীপকাকুর নাম, ঠিকানা, ফোন নাম্বার লিখে দিলেন প্যাডে। কার্ড দিলে আসল পরিচয় প্রকাশ হয়ে যেত। অনিমেষবাবু বলে উঠলেন, এই ধরনের রহস্য গল্প নিয়ে সিনেমা করার জন্য আপনিই যোগ্য লোক মশাই। রহস্য গল্পে রহস্য ভেদ করছেন ক্ষুরধার বুদ্ধি দিয়ে। আপনি নিশ্চয়ই পরিচালনা করবেন ছবিটা। না,
পরিচালক আমার বন্ধু, আমি সহকারী। বিনয়ের সঙ্গে জানালেন দীপকাকু। ঝিনুককে নির্দেশ করে অনিমেষ সোম বললেন, এই মেয়েটি হলো গিয়ে আপনাদের ছবির অ্যাক্ট্রেস। না না, অ্যাক্ট্রেস হতে যাবে কেন? গল্পের রাইড নিতে আসার সময় অভিনেত্রীর কি দরকার? ও আমার অ্যাসিস্ট্যান্ট। মুখ ফসকে ঝিনুকের সত্যি পরিচয়টা দিয়ে ফেললেন দীপকাকু। মাঝে মাঝে এমন ভুলো মনের প্রমাণ দেন, গোয়েন্দা বলে লোকে বিশ্বাসই করবে না। পরিচয়টা অনিমেষবাবুর কাছেও গোলমেলে ঠেকেছে। তাই বিস্ময়ের গলায় বলে উঠলেন, সহকারীর আবার সহকারী? হুঁশ ফিরল দীপকাকু। এক গাল হেসে বললেন, ফিল্ম লাইনে নানান সব ব্যাপার থাকে, বুঝবেন না। কোনো ক্রমে ম্যানেজ হলো। কিছু না বুঝেই অনিমেষবাবু বললেন, তা অবশ্য ঠিক। গোস্বামী প্রকাশনা থেকে বেরিয়ে ঝিনুকরা এখন এমজি রোডের ফুটপাতে। গলি দিয়ে আসার সময় ঝিনুকের মাথায় একটা প্রশ্নের উদয় হয়েছে। এখন সেটা জিজ্ঞেস করে দীপকাকুকে। আপনি তখন সিগনেচারের স্ট্রোকের কথা বলেছিলেন, যা দেখে হ্যান্ডরাইটিং এক্সপার্ট অনেক কিছু অনুমান করবেন। ফটোকপিতে কি স্ট্রোকের বিচার ঠিক মতো করা যাবে? আমার কাছে এখন অরিজিনালটাই আছে, ফটোকপি ক্লিপ দিয়ে রেখে এসেছি। প্রথম সাক্ষাৎ তো, বিশ্বাস করে অরিজিনালটা দিতে পারতেন না। ঝিনুক এখন বুঝতে পারছে অনিমেষবাবুকে খাম খুঁজতে ব্যস্ত করে দীপকাকু কাজটা সেরেছেন। সেই উত্তেজনার রেশ ওর মধ্যে আরও খানিকক্ষণ ছিল। তারই ফল ঝিনুকের পরিচয় দিতে গিয়ে সত্যিটা বলে ফেলা। মাঝে 3টে দিন কেটে গেল। উৎপল হাজরার দেওয়া কেস প্রায় শেষ। লেখককে চিহ্নিত করে ফেলেছেন দীপকাকু। এখন সেটা প্রমাণ করে তথ্যটা উৎপলবাবুর হাতে তুলে দিলেই দীপকাকু পারিশ্রমিক পেয়ে যাবেন। কিন্তু উনি তা করবেন না। উৎপল হাজরাকে দেবেন না ডাকমাসুল উপন্যাসের লেখকের হদিশ। তিনি সবে এই কেসের প্রথম ধাপ পেরিয়েছেন। এখনো অনেক রহস্য উদ্ধার করা বাকি। বাবা বলেছেন, ওই বাকি কাজটার জন্য তো তুমি কোনো ফিস পাবে না। মিছি মিছি খাটতে যাচ্ছ কেন? দীপকাকুর উত্তর হচ্ছে, বাড়তি খাটনিটা খাচ্ছি নিজের জন্য। গোয়েন্দা না হয়ে ভদ্রস্থ একটা চাকরি আমি জুটিয়ে নিতে পারতাম, সেটুকু যোগ্যতা আমার ছিল। কিন্তু রহস্য আমাকে বরাবর হাতছানি দেয়। গভীর আড়াল থেকে বলে, এসো সমাধান করো, দেখি পারো কিনা। যে কোনো রহস্যের মধ্যে আমি কেমন যেন একটা চ্যালেঞ্জের সুর শুনতে পাই। তখন আর টাকা পয়সা কি পেলাম না পেলাম মাথায় থাকে না। পুরোপুরি নেশার ঘরে পড়ে যায়। ভালো নেশা, অনেকটা স্ট্যাম্প কালেক্টরদের মতো। বাড়ি কমপ্লিট হয়নি, স্ট্যাম্প অ্যালবাম যে ঘরে আছে এসি লাগিয়ে নিয়েছে। উদাহরণটা দীপকাকু উৎপল হাজরাকে মনে করে দিয়েছেন। গতকাল সকালে দীপকাকুর সঙ্গে ঝিনুক গিয়েছিল উৎপলবাবুর বাড়িতে। বেহালার বেশ ভিতরের দিকে বাড়ির পাড়া। তার প্রায় শেষ প্রান্তে পুকুর ধারে উৎপলবাবুর দোতলা বাড়ি। উপরতলায় প্লাস্টারিং, দরজা জানলা কিছুই হয়নি। নিচের ঘরগুলোয় আহামরি কিছু নয়। আসবাব থেকে ফ্যামিলি মেম্বার সবের মধ্যে অতি সাধারণত্বের ছাপ। একমাত্র ডাকটিকিটের ঘরটাই ঝকঝকে পরিষ্কার, এয়ার কন্ডিশনড মেশিন লাগানো। যদিও ওই ঘরটা উৎপলবাবুর বেডরুম, তবে উনি ওখানে শোন নির্ঘাত ডাকটিকিটগুলো পাহারা দেওয়ার জন্য। ওর চেয়ে শক্তিশালী গার্ড যদি পেয়ে যান, ওই ঘরটা অবশ্যই অফার করবেন। উৎপল হাজরার বাড়িতে যাওয়ার প্রাথমিক উদ্দেশ্য একজনের ফটো দেখানো। ফটোটা ডাকমাসুলের রাইটারের। সে কথা জানানো হয়নি উৎপলবাবুকে। ফটোটা দেখিয়ে বলা হয়েছে, আপনি একে চেনেন? অনেকক্ষণ ধরে দেখেও মনে করতে পারলেন না উৎপলবাবু। বলেছিলেন, না, চিনি না। ইনি কে? কেন জানতে চাইছেন চিনি কিনা? সেটা এখন বলছি না। বলে প্রাথমিক উদ্দেশ্য থেকে প্রসঙ্গ ঘুরিয়েছিলেন দীপকাকু।
বলেছিলেন, পদ্মনাভবাবুর মেয়ের ইমেল আইডি আপনার কাছে আছে? না, আমার সঙ্গে তেমন আলাপ হয়নি। দুবার মাত্র দেখেছি। একবার পদ্মনাভবাবু থাকতে, শেষবার পদ্মনাভবাবুর শ্রাদ্ধানুষ্ঠানে। দীপ কাকুর পরের প্রশ্ন ছিল, পদ্মনাভবাবুর মেয়ের নাম মহুয়া। বিয়ের পর কি টাইটেল হয়েছে জানেন? হ্যাঁ, সেটা জানি। বর্মন, মহুয়া বর্মন। কথাবার্তা হচ্ছিল উৎপলবাবুর বেডরুমের খাটে বসে। ঘরটা ছোট, খাট ছাড়া বসার কোনো জায়গা ছিল না। উৎপলবাবুর স্ত্রী তিনজনের জন্য অসাধারণ মুড়ি মাখা দিয়ে গিয়েছিলেন। বেশ খানিকক্ষণ পরে চা। ওইসব খেতে খেতেই প্রশ্ন উত্তর আলাপ আলোচনা চলছিল। দীপ কাকু যে পদ্মনাভবাবুর বাড়িতে ঘুরে এসেছেন সেদিনই ফোনে জানিয়েছিলেন উৎপলবাবুকে। অনুসরণকারীর কথা বলেননি, হতে পারে সে উৎপলবাবুরই লোক, কোনো বিশেষ উদ্দেশ্যে তাকে মোতায়েন করা হয়েছে। তদন্তের পরবর্তী অংশের কিছুই জানানো হয়নি উৎপলবাবুকে। গতকাল উৎপলবাবুর বাড়িতে দীপকাকুর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল, পদ্মনাভবাবু যেদিন মারা যান সকালে তো আপনার সঙ্গে কথা হয়েছিল ওদের বাড়িতে। পদ্মনাভবাবুকে কি খুব ডিস্টার্ব লাগছিল? মনে কোনো অশান্তি? উৎপলবাবু বলেছিলেন, না, ঠিক ডিস্টার্ব নয়। অন্য দিনের তুলনায় একটু গম্ভীর লাগছিল। আরটা বেশিক্ষণ জমেও নি। অথচ তার কদিন আগে কত খোশ মেজাজে ফোন করেছিলেন। কি হে উৎপল, অনেকদিন হয়ে গেল, আসছো না বাড়িতে? কালেকশন কি পুরো দমে চলছে? আমিও কিন্তু পিছিয়ে নেই। সময় করে চলে এসো, নতুন কিছু পিস দেখাবো, তাজ্জব বনে যাবে। দেখিয়েছিলেন নতুন কালেকশন? প্রশ্ন করেছিলেন দীপ কাকু। উৎপলবাবু বললেন, হ্যাঁ, 4টে রেয়ার স্ট্যাম্প আর কিছু পোস্ট কার্ড দেখালেন। তাজ্জব বনে যাওয়ার মতো? জানতে চেয়েছিলেন দীপ কাকু। উত্তরে উৎপলবাবু বলেছিলেন, হ্যাঁ, ইন্টারেস্টিং কালেকশন, বিশাল অবাক হওয়ার মতো কিছু নয়। তাজ্জব কথাটা অবশ্য ওর মুদ্রা দোষ। দীপ কাকুর শেষ প্রশ্ন ছিল, শ্রাদ্ধানুষ্ঠান কি উপরের ঘরে হয়েছিল? হ্যাঁ, খাওয়া দাওয়া ছাদে প্যান্ডেল করে। এরপর দীপ কাকু উৎপল হাজরার স্ট্যাম্প অ্যালবাম দেখতে চেয়েছিলেন। নিজের সাবজেক্ট এসে যাওয়ায় উৎপলবাবুকে বেশ উৎফুল্ল দেখাচ্ছিল। কাঠের আলমারিতে সযত্নে রাখা অ্যালবামগুলোর থেকে দুটো বের করলেন। বিছানায় রেখে অ্যালবামে রাখা ডাকটিকিটগুলো সম্বন্ধে বলতে শুরু করলেন। এমন সব টেকনিক্যাল কথা বলতে লাগলেন, টার্মগুলো ঝিনুকের কাছে একেবারে নতুন। অ্যালবামের একটা পাতা তুলে বললেন, এটা হচ্ছে ব্ল্যাক হোয়াইট পেপার। হোয়াইট হোয়াইট পেপারও হয়, কিছু বছর হলো বেরিয়েছে। এগুলো আমি জার্মান থেকে আনাই। এই পেপার মোটামুটি ময়েশ্চার প্রুফ, স্ট্যাম্পের কোনো ক্ষতি করে না। আর এটা হচ্ছে ক্রিস্টাল ফাইন জ্যাকেট, এটাও বিদেশ থেকে আমদানি করতে হয়। এই জ্যাকেট বিভিন্ন সাইজের পাওয়া যায় বলে খামশুদ্ধ ইউজ স্ট্যাম্প এখানেই রাখি আমরা। স্ট্যাম্প সাধারণত দু প্রকার, মিন্ট মানে অব্যবহৃত, আঠা থাকে তাতে, আর এক প্রকার হচ্ছে ইউজড স্ট্যাম্প। এগুলোর দাম মিন্টের তুলনায় অনেক বেশি। ব্যবহৃত মানে ডাকমোহর থাকবে, সেগুলো খামশুদ্ধ থাকলে আরও মহার্ঘ। একথা আপনাকে আমি প্রথম দিনই বলেছি। আর এক ধরনের স্ট্যাম্প হয় যাকে বলে গাম ওয়াশ, অর্থাৎ কিনা আঠাও নেই, ব্যবহারও হয়নি। এরকমটা হওয়ার কারণ অসতর্কতায় অথবা কারো অজ্ঞানতা বশত 2-3টে কিংবা তারও বেশি অব্যবহৃত আঠাওয়ালা স্ট্যাম্প জোড়া লাগা অবস্থায় পাওয়া গেল। সেই বাঞ্চ অফ স্ট্যাম্প জলে 2-3 মিনিট ফেলাথা রাখলে আঠা ধুয়ে যাবে, আলাদা করা যাবে স্ট্যাম্পগুলো। একে বলে গাম ওয়াশ। এ তো গেল ডাকটিকিটের ফিজিক্যাল কন্ডিশন। এবার বলি স্ট্যাম্প প্রকাশের উদ্দেশ্যের কথা। একে মূলত
দুভাগে ভাগ করা যায়। ডেফিনিটিভ স্ট্যাম্প স্বদেশের পরিচয় ঘটানো দেশের বিভিন্ন সাবজেক্ট স্ট্যাম্পে তুলে ধরে। মূল্যবান ব্যবহার হয় কম, বেশি বিভিন্ন ছাপা হয় বেশি, সব শ্রেণীর মানুষ যাতে ব্যবহার করতে পারে। দ্বিতীয় ভাগ হচ্ছে কোমেমোরেটিভ বা স্মারক ডাক টিকিট, ইউপিএ মানে ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন, জেনেভায় যার হেড অফিস, তাদের গাইডলাইন মেনে স্মারক ডাক টিকিট ছাপতে হয়। ইউপিএর প্রাথমিক শর্ত, একটা সাবজেক্টে একটা ডাক টিকিট একবারে ছাপতে হবে। ধরুন কোনো মহান ব্যক্তিত্ব যাকে নিয়ে আগেও ডাক টিকিট প্রকাশ হয়েছে, পরের বার ডিজাইন এবং উপলক্ষ পাল্টাতে হবে। সেই কারণে স্মারক ডাক টিকিট বেশিরভাগ ক্ষেত্রে রেয়ার হয়ে যায়। ডাকমাসল উপন্যাসে উল্লিখিত সার্ভিস লেখা খামশুদ্ধ গান্ধীজি স্ট্যাম্পটা তাই এত দুর্মূল্য। মাথা আর নিচ্ছিল না ঝিনুকের। উৎপলবাবু নিজের সংগ্রহের দামি স্ট্যাম্পগুলো দেখাচ্ছিলেন, যেমন বেগম আক্তারের ছবি দেওয়া স্ট্যাম্প, ওয়াটার বার্ডস, কবি নজরুল ইসলামের জন্মসাল ভুল ছাপা হওয়া পূর্ব পাকিস্তানের স্ট্যাম্প, স্বাধীন বাংলাদেশের প্রথম স্ট্যাম্প। ডাকটিকিটগুলো অ্যালবাম থেকে বের করে দেখানোর সময় কখনোই হাত ছোঁয়াচ্ছিলেন না উৎপলবাবু। স্টিলের চিমটে ব্যবহার করছিলেন, ডিজাইন এবং বিশেষত্ব দেখানোর জন্য আতশ কাজ। ওই যত্ন ও ইতিহাস সমৃদ্ধতা থেকেই ঝিনুকের মালুম হচ্ছিল ডাকটিকিট জগতের ব্যক্তি আর গুরুত্ব। অরিন্দম নন্দীর ছেলে মিষ্টুর অ্যালবামের কথা খেয়াল হয়েছিল ঝিনুকের। ওর অ্যালবাম দেখে মনে হয়েছিল পেপার অ্যালবাম বা না পেয়ে প্লাস্টিক জ্যাকেটের ফটো অ্যালবামে স্ট্যাম্প জমাচ্ছে। যদিও ওর স্ট্যাম্পগুলো অতি সাধারণ, কিন্তু দাদুর ট্রেনিংয়ে শিখেছিল ডাকটিকিট পেপারে সাঁটিয়ে রাখতে নেই। সংরক্ষণের সঠিক প্রসেস সেটা নয়। উৎপলবাবুর সংগ্রহ দেখতে দেখতে দামি স্ট্যাম্পগুলোর বাজার মূল্য জানতে চেয়েছিলেন দীপকাকু। 5 থেকে 30,000 টাকার মধ্যে ঘোরাফেরা করছিল দাম। দীপকাকু বলেছিলেন, আপনার সংগ্রহে খুব দামি স্ট্যাম্প তার মানে নেই। চোর ডাকাতের ভয় পাচ্ছিলেন কেন? উৎপলবাবু বলেছিলেন, আছে, 1,00,000 টাকা দামের ডাক টিকিট আছে অন্য অ্যালবামে, দেখাচ্ছি পরে। তবে হিসেবটা ওভাবে ধরবেন না। ধরুন আমার কাছে 5,000 টাকার দামের স্ট্যাম্পটা আছে 50টা, তাহলেই আমার সংগ্রহে কত দামি হয়ে গেল ভাবুন। প্রসঙ্গ সূত্রে দীপকাকু জানতে চেয়েছিলেন, আপনার মতো কালেক্টররা স্ট্যাম্প সংগ্রহ করেন কি কি উপায়ে? উৎপলবাবু বললেন, চেনা লোকেদের পরিমণ্ডলে সার্চ চালাই, কারো বাড়িতে পুরনো চিঠিপত্র থাকলে খাম আছে কিনা দেখি, তাতে কি স্ট্যাম্প লাগানো সেটা রেয়ার কিনা, রেয়ার হলে চেয়ে নিই, টাকাও অফার করি। সবচেয়ে বেশি স্ট্যাম্প সংগ্রহ করি আমরা ডিলারদের কাছ থেকে। বিদেশ থেকেও স্ট্যাম্প আনায় তারা। সারা বিশ্ব জুড়ে তাদের একটা চেন কাজ করে। স্ট্যাম্প সংগ্রহের সরকারি জায়গা হচ্ছে ফিলাটেলি ব্যুরো। বড় শহরের প্রধান ডাকঘরে তাদের একটা ডিপার্টমেন্ট আছে। সরকার নতুন কোনো ডাকটিকিট প্রকাশ করলে প্রথমে তাদের কাছে পাঠায়। সরকারের এই উদ্যোগ থেকেই প্রমাণ হয় দেশের কাছে স্ট্যাম্পের মূল্য কতটা। ডাকটিকিট তো আসলে একটি দেশের অস্তিত্বের প্রতীক। আলোচনায় ডাকটিকিট সংগ্রহের ব্যাপারটা এসে দাঁড়াতে দীপকাকু একটা দরকারি প্রশ্ন সেরে নিয়েছিলেন। বলেছিলেন, আচ্ছা, উপন্যাসের একটা বড় টেকনিক্যাল ভুলের কথা তো আপনি আমাকে বলেননি। সেখানে বৃদ্ধ সংগ্রাহক সার্ভিস লেখা ডাকটিকিটটা পান ডেড লেটার অফিস থেকে। সেখানকার এক সরকারের অন্তর্বর্তী কাজে ব্যবহৃত করার জন্য যে স্ট্যাম্প তার ডেড লেটার অফিসে যাবে কি করে? চিঠিটা আনডেলিভার্ড হওয়ার কথা নয়, ঘুরবে সরকারি দপ্তরের মধ্যেই। উত্তরে উৎপলবাবু বলেছিলেন, ভুলটা আমার চোখেও পড়েছে, কিন্তু যেখানে খুনের ঘটনা গল্পে জুড়ে দিতে পারছেন লেখক, ওইটুকু বানালে কি এমন দোষের?
দোষ গুণের কথা হচ্ছে না। আপনি বলেছিলেন উপন্যাসটা পড়ে মনে হচ্ছে আপনাদের সার্কিটের কেউ লিখেছে। ডাকটিকিট সম্বন্ধে লেখকের ধারণা একেবারে স্বচ্ছ। তাই যদি হতো এই ভুলটা তিনি করতেন না। আমার তো মনে হচ্ছে লেখক স্ট্যাম্প জগতের কেউ নয়, অথবা ভুলটা উদ্দেশ্য প্রণোদিত। আপনার কি মত? জানতে চেয়েছিলেন দীপ কাকু। হতবুদ্ধির মতো দীপ কাকুর দিকে তাকিয়ে বসেছিলেন উৎপল হাজরা। দীপ কাকু কিন্তু একটা সহজ হিন্ট দিয়েছিলেন রাইটারকে চেনার ব্যাপারে, যার ফটো প্রথমেই দেখানো হয়েছিল উৎপল বাবুকে। উনি চিনতে পারেননি, অর্থাৎ ওর সার্কিটের কেউ নয়। এদিকে দীপ কাকুও বলছেন লেখক যে ভুলটা করেছেন ডাকটিকিট জগতের কেউ না হওয়ারই কথা। এতেই উৎপল বাবুর বুঝে যাওয়া উচিত ছিল ফটোটা রাইটারের। নাকি চিনেও না চেনার অ্যাক্টিং করছিলেন, ঝিনুক এখনো শিওর নয়। দীপ কাকুর প্রশ্নের উত্তরে শেষমেশ কোনো মতে ব্যক্ত করতে পারেননি উৎপলবাবু। বলেছিলেন, আপনি গোয়েন্দা, বিচার বিশ্লেষণ ক্ষমতা আমার চেয়ে ঢের বেশি। আমি আপনাকে কি মতামত দেব? এরপর উৎপলবাবুর কাছ থেকে দীপ কাকু কলকাতার 4 স্ট্যাম্প ডিলারের অ্যাড্রেস, ফোন নাম্বার নেন। এর চেয়ে বেশি ডিলারের এ শহরে নেই। এদের মধ্যে কোনো ডিলার দুর্মূল্য স্ট্যাম্পটা কিনতে উৎপলবাবুর বাড়ি চলে এসেছিলেন না পেয়ে মৃদু হুমকি দেন জেনে নিয়েছেন দীপ কাকু। ডিলারের নাম শেখর সামন্ত, তারাতলায় থাকেন। পদ্মনাভবাবুর সঙ্গে খুব সুন্দর সম্পর্ক ছিল। উৎপলবাবুর সঙ্গেও রিলেশন ছিল ভালোই। লোকটা ইদানিং কেমন যেন পাল্টে গিয়েছে। উৎপলবাবুর বাড়ি থেকে বেরিয়ে খানিকক্ষণ ধরে লালমোড়াম বিছানো রাস্তায় বাইক চালাতে হয়েছিল দীপ কাকুকে। তখনই উৎপলবাবু সম্বন্ধে বলেছিলেন, এদের বলা হয় ফিলাটেলিস্ট, ডাক বিশেষজ্ঞ। ডাক টিকিটের চর্চা এদের ধ্যান জ্ঞান। সংসারের শখ শৌখিনতার দিকে নজর নেই। টাকা খরচ করে যাচ্ছেন ডিলারদের থেকে স্ট্যাম্প কিনে। ঝিনুক তখন বলেছিল, আমার মনে হয় সার্ভিস লেখা গান্ধীজির স্ট্যাম্প শুদ্ধ খাম এর কাছেই আছে, যেটা পদ্মনাভবাবু সংগ্রহ থেকে চুরি হয়েছে। কি করে বুঝছো? জানতে চেয়েছিলেন দীপ কাকু। ঝিনুক বলেছিল, প্রথম সাক্ষাতে উৎপলবাবু আমাদের বলেছিলেন স্ট্যাম্পের ঘরে সদ্য এসি লাগিয়েছেন। আজ খেয়াল করলাম সত্যিই মেশিনটা নতুন। আমার ধারণা 25 লাখের ওই স্ট্যাম্পের যত্নের জন্যই কেনা হয়েছে এসিটা। দীপ কাকু বলেছিলেন, তাহলে তো ধরে নিতে হয় ওই দুষ্প্রাপ্য স্ট্যাম্পটা সত্যিই পদ্মনাভ নন্দীর কাছে ছিল, যার কোনো তথ্য প্রমাণ এখনো পর্যন্ত আমরা পাইনি। ওটা কল্পনা না বাস্তব একমাত্র বলতে পারেন লেখক, যাকে চিহ্নিত করেছি ঠিকই, কিন্তু তার কাছে গিয়ে বলতে পারবো না আপনিই রাইটার। উপন্যাসটার বাস্তব এবং কল্পনার অংশ দুটো আলাদা করে দিন, কারণ ওর কাছে কি করে প্রুফ করব উনিই লেখক, সেরকম কোনো এভিডেন্স তো আমার হাতে নেই। সেই এভিডেন্স জোগাড় করতে দীপ কাকুর নির্দেশে ঝিনুক এখন লেখকের বাড়ির উল্টো দিকের ফুটপাথে দাঁড়িয়ে। জায়গাটা লেক রোড। লেখকের বাড়িটা ছোট জায়গার মধ্যে দোতলা, নিচে দুটো দোকান ঘর, পাশে মেন গেট। আন্দাজ করা যায় দোকান ঘরের পিছনে গ্যারেজ, দোতলাটা লিভিং এরিয়া, সামনের দিকে খোলা বারান্দা। রাইটারের পরিচয়টা অসম্ভব চমকপ্রদ। অন্নপূর্ণা পুজো সংখ্যার সম্পাদক পার্থ রায়ের স্ত্রী শ্রাবণী রায়। দীপ কাকু বলেছেন, পার্থ রায় 11টা নাগাদ গাড়ি নিয়ে অফিস বেরোন, তারপর তুমি ওদের বাড়িতে ঢুকবে। 11:40 হয়ে গেল, পার্থ রায় এখনো বেরোননি। ঝিনুক ও বাড়ি ঢুকবে অ্যাকোয়ানিল কোম্পানির প্রতিনিধি হয়ে, যাদের ওয়াটার পিউরিফায়ার বাজারে প্রথম শ্রেণীর। কোম্পানির মার্কেট সার্ভেয়ার ঝিনুকের ছদ্ম পরিচয়। ছদ্মবেশ বলতে কাঁধের একটা নিচু পর্যন্ত ঝাঁকড়া কার্লড হেয়ারের উইগ, ঠোঁটের উপর বড় সড়ো কালো তিল, চশমা, গায়ে কোম্পানির লোগো দেওয়া অ্যাপ্রন,
গলায় ঝুলছে ফলস আইডেন্টিটি কার্ড, হাতে প্লাস্টিক জ্যাকেটের ফাইল, কাঁধে ঝোলানো ব্যাগে প্রোডাক্টের লিটারেচার এবং আরও কিছু কাগজপত্র। সবই দীপকাকু জোগাড় করেছেন। ঝিনুক বলেছিল, এত মেকআপের কি আছে? শ্রাবণী রায় তো এখনো আমায় দেখেননি। দীপকাকু বলেছেন, পার্থ রায় যখন ফিরবেন অফিস থেকে, হাজবেন্ডকে তোমার বর্ণনা দেবেন শ্রাবণী। পার্থ রায় আমাদের চিহ্নিত করে ফেলবেন, কারণ তিনি তোমাকে দেখেছেন আমার সঙ্গে। শ্রাবণী রায়ের সঙ্গে কোনো অজুহাতে কি কি কথা বলে ওর হ্যান্ডরাইটিংয়ের নমুনা সংগ্রহ করতে হবে বুঝিয়ে দিয়েছেন দীপকাকু। তাই পাখি পড়া করে করিয়েছেন। শ্রাবণী রায়ের হাতের লেখার সঙ্গে মেলানো হবে গোস্বামী প্রকাশনার এগ্রিমেন্টের রাইটারের হ্যান্ডরাইটিং, যেখানে পারমিতা গুপ্তর পরিচয় নিয়ে নিজের হাতের লেখার প্রমাণ রেখে গিয়েছেন শ্রাবণী রায়। সেখানে শুধু সই করেননি, নিজের হাতে লিখেছেন নাম, ঠিকানা, ফোন নাম্বার। যদিও সব মিথ্যে, কোনো কিছুরই অস্তিত্ব নেই, একমাত্র হাতের লেখাটাই সত্যি। ঝিনুক যদি এখন শ্রাবণী রায়ের হাতের লেখার নমুনা সংগ্রহ করতে পারে, তার সঙ্গে হ্যান্ডরাইটিং এক্সপার্ট মেলাবেন এগ্রিমেন্টের হাতের লেখা, মিলবে এটা নিশ্চিত করে বলা যায়। দীপকাকু নির্ভুলভাবে তাকে শনাক্ত করেছেন। হ্যান্ডরাইটিং এক্সপার্টের রেজাল্ট যা হয়ে দাঁড়াবে জোরালো এভিডেন্স, সেটা সঙ্গে করে দীপকাকু আসবেন শ্রাবণী রায়ের সঙ্গে ডাকমাসুল উপন্যাস নিয়ে কথা বলতে। তখন আর শ্রাবণী রায় বলতে পারবেন না, আমি উপন্যাসটার রাইটার নই। এত আড়াল ধোঁয়াশা থাকা সত্ত্বেও দীপকাকু যে এরকম দ্রুততায় লেখককে শনাক্ত করে ফেলবেন, ঝিনুক ভাবতেও পারেনি। গোস্বামী প্রকাশনা থেকে বেরোনোর পর দীপকাকু 1.5 দিন কোনো যোগাযোগ রাখেননি ঝিনুকের সঙ্গে। পরশু সকালে বাড়িতে ফোন করে জানালেন, খুঁজে পেয়েছি রাইটারকে। সবিস্ময়ে ঝিনুক জানতে চেয়েছিল, কি করে পেলেন? লেখকের আসল নাম কি? গিয়ে দেখাচ্ছি। দেখাচ্ছি শব্দটায় খটকা লেগেছিল ঝিনুকের। ঠিক শুনল তো? কি দেখাবেন? ডেমনস্ট্রেশন দেবেন? কিভাবে খুঁজে পেলেন লেখককে? তেমনটাই হলো। ঝিনুককে ডেস্কটপ অন করতে বলে দীপকাকু বাবাকে বলতে লাগলেন, লেখকের খোঁজ করতে গিয়ে আমি যার যার সঙ্গে কথা বলেছি, তাদের একজনের মধ্যেই দেখেছি রাইটারকে আড়াল করার একটা প্রয়াস আছে। তিনি হচ্ছেন অন্নপূর্ণার পুজো সংখ্যা সম্পাদক পার্থ রায়। তার মানে রাইটার পার্থ রায়ের চেনা পরিচিতদের কেউ একজন হতেই পারেন। পার্থ রায় ফেসবুকে আছেন কিনা দেখলাম। কথা এখানে থামিয়ে দীপকাকু গিয়ে বসেছিলেন কম্পিউটারের সামনে। নিজের পাসওয়ার্ড দিয়ে ফেসবুক খুললেন। তারপর গেলেন পার্থ রায়ের অ্যাকাউন্টে। বললেন, পার্থ রায়ের ফ্রেন্ড লিস্টে গিয়ে বন্ধুদের ছবি, তথ্য কোনো সূত্রেই লেখককে খুঁজে বার করতে পারলাম না। ভাবলাম লেখকের নিশ্চয়ই ফেসবুক অ্যাকাউন্ট নেই। পার্থ রায়ের চেনা হলে ওর প্রোফাইলে রাখা ফটোগুলোর মধ্যে থাকলেও থাকতে পারেন লেখক। দীপকাকু এরপর মাউসের সাহায্যে ক্লিক করে পার্থ রায়ের প্রোফাইলের ফটোগুলো স্ক্রিনে এনে ফেললেন। একটা ফটো সিলেক্ট করে ফুল স্ক্রিন করলেন। বললেন, এই ফটোটা এসে আবার চোখ আটকালো কেন বলো তো? প্রশ্নটা ঝিনুকের উদ্দেশ্যে। মন দিয়ে ফটোটা দেখছিল ঝিনুক। দোতলার বাইরের দিকে খোলা বারান্দা, সেই বারান্দায় এখন ঝিনুকের চোখের সামনে রাস্তার ওপারে। ফটোতে বারান্দার রেলিংয়ে ঠেস দিয়ে দাঁড়িয়েছিলেন 2 মহিলা। দুজনেরই বয়স 35-এর একটু কম বেশি। একজনের পরনে হাউসকোট, অন্যজনের পোশাক বেশ আধুনিক, ট্রাউজার্স আর টপ। চোখ আটকানোর কারণ কিছুতেই খুঁজে পাচ্ছিল না ঝিনুক। দীপকাকু ঝিনুককে বললেন, কি পাচ্ছ না তো? একটা ব্যাপার আছে ছবিটায়, যার সঙ্গে কেসের ক্ষীণ রিলেশন রয়েছে। বাবাও খুঁটিয়ে দেখছিলেন ফটোটা। বলে উঠেছিলেন, আমি তো কোনো রিলেশন দেখছি না। দীপকাকু বলেছিলেন, ট্রাউজার্স পরা মহিলাকে ভালো করে লক্ষ্য করুন।
আমি কিন্তু ছবি বড় না করেই বৈশিষ্ট্যটা ধরে ফেলেছিলাম। মহিলার দাঁড়ানোর ভঙ্গি, হাসি, হেয়ার স্টাইল সবকিছুর সঙ্গে মিশে আছে অনেক দিন বিদেশে থাকার ছাপ। মডার্ন ড্রেসটাও ক্যারি করছেন সুন্দরভাবে। আমার মনে পড়লো পদ্মনাভবাবুর মেয়ে মহুয়ার কথা, যিনি আমেরিকার হিউস্টনে থাকেন। আমি তো অনেক ফটোর মধ্যে ফটোটা দেখেছিলাম, কমেন্ট দেখার জন্য সিলেক্ট করলাম। ফুল স্ক্রিন ফটোটাকে ঝিনুকদের কম্পিউটারে ছোট করে আনলেন দীপ কাকু। কমেন্টস লাইক দেখা গেল। ফটোটা পোস্ট করে পার্থ রায় কমেন্ট করেছেন, আমাদের বারান্দায় বিদেশি বাতাস, আমার বউ শ্রাবণী, সঙ্গে ওর বন্ধু হিউস্টনের মহুয়া। ফটোটা পোস্ট করা হয়েছে আগস্টের 20 তারিখ। ডেটটা পয়েন্টার দিয়ে দেখিয়ে দীপ কাকু বলেছিলেন, এর কিছুদিন আগে পদ্মনাভবাবু মারা যান। পারলৌকিক ক্রিয়ায় যোগ দিতে মেয়ে এসেছিলেন দেশে। ছবিটা পার্থ রায়ের বাড়ির বারান্দায় তোলা। ওর কমেন্ট দেখে সেটা পরিষ্কার। আমার প্রথমে মনে হলো উপন্যাসটা মহুয়া লিখেছেন ছদ্মনামে। কোনো উদ্দেশ্য নিশ্চয়ই আছে। সম্পাদক যেহেতু চেনা, পত্রিকায় প্রকাশ করতে অসুবিধা হয়নি। একই সঙ্গে মানতে হবে উপন্যাসটা প্রকাশ করে সম্পাদক কোনো পক্ষপাতিত্ব করেননি। যথেষ্ট বলিষ্ঠ লেখা, নিজ গুণে সেটা প্রকাশ হওয়ার দাবি রাখে। দীপ কাকুকে এখানে থামতে হয়েছিল মা চা নিয়ে আসার কারণে। চা খাওয়ার মাঝে দীপ কাকু ফিরে গেলেন আগের প্রসঙ্গে। বললেন, মহুয়াকে উপন্যাসের লেখক মেনে নিতে আমার একটা কারণেই অসুবিধে হচ্ছিল। পদ্মনাভবাবুর বেডরুমের জানালার পাশে ত্রিফলা বাতির কথা লিখবেন না কেন? উপন্যাসের ল্যান্ডফোনের অবস্থান কেন পাশের ঘরে? উনি কমাস আগে নিজের বাড়িতে ঘুরে গিয়েছেন, ডিটেইলে এত ভুল থাকার কথা নয়। আর একটা বড় পয়েন্ট, গোস্বামী প্রকাশনায় উনি যাননি, ততদিনে ফিরে গিয়েছেন আমেরিকায়। তাহলে কে গিয়েছিল এগ্রিমেন্টে সই করতে? কেসটা ক্রমশ জটিল আকার নিচ্ছে দেখে আমি ঠিক করলাম মহুয়া সম্বন্ধে ঘরে বসে অনেক তথ্য জানতে হবে ওর ফেসবুক অ্যাকাউন্ট থেকে। ফেসবুকে পেলাম না মহুয়াকে, হয়তো অ্যাকাউন্ট নেই অথবা অন্য নামে আছে। হঠাৎ মাথায় এলো, এত খাটতে যাচ্ছি কেন? শ্রাবণী রায়ের ফ্রেন্ড লিস্টে গেলেই মহুয়ার ফেসবুক অ্যাকাউন্ট পেয়ে যাব। তিনি যে নামেই থাকুন, ফটোটা তো তার থাকবে। শ্রাবণীর ফেসবুক অ্যাকাউন্ট আছে, পার্থ রায়ের ফ্রেন্ড লিস্ট থেকেই দেখে নিয়েছিলাম। শ্রাবণীর প্রোফাইলে গিয়ে মহুয়াকে পাওয়া গেল না, কিন্তু পেয়ে গেলাম এই কেসের চাবিকাঠি। শ্রাবণীর লেখালেখির ব্যাকগ্রাউন্ড আছে, ওর লেখা বইও বেরিয়েছে দিল্লির এক পাবলিশার্সের থেকে। তবে গল্প উপন্যাসের নয়, প্রবন্ধের বই। ইংরেজিতে লেখেন। প্রোফাইলে বই পছন্দের যে তালিকা দিয়েছেন বেশিরভাগ রহস্য কাহিনী। তার মানে কিছু সত্যি কথা উনি গোস্বামী প্রকাশনার অনিমেষ সোমকে বলে ফেলেছিলেন। আসলে মানুষ নিজেকে কখনো পুরোটা আড়াল করতে পারে না, কিছু সত্যি বেরিয়ে যায়। কথা বলতে বলতে দীপ কাকু শ্রাবণী রায়ের অ্যাকাউন্ট খুলে ফেলেছিলেন। পয়েন্টার দিয়ে দেখালেন, এই শ্রাবণী রায় এনজিওর সঙ্গে জড়িত। দুর্বল আর্থিক অবস্থার মেধাবী স্টুডেন্টদের উচ্চশিক্ষার ভার নেন ওরা। পদ্মনাভবাবুর ছেলে অরিন্দম নন্দী বলেছিলেন তাঁর বোন নিয়মিত এনজিওতে সাহায্য করেন। তাহলে দুই বন্ধু কমন লিঙ্ক এনজিওতে, দুজনের সম্পর্কটা গাঢ় হওয়ার কথা। শ্রাবণী মহুয়ার বাড়ির অনেক কথাই জানেন। উপন্যাসটা তার পক্ষে লেখা কঠিন নয়। বলার পর দীপ কাকু শ্রাবণী রায়ের প্রোফাইলের ফটোগুলো দেখাতে লাগলেন। কেন দেখাচ্ছেন সহজেই বোঝা গেল। বেশ কিছু ফটোতে গাড়ির ড্রাইভিং সিটে বসে থাকতে দেখা গেল শ্রাবণী রায়কে। কখনো তিনি ড্রাইভিং সিটে বসে ফটোগ্রাফারের উদ্দেশ্যে হাত নাড়ছেন। ড্রাইভিংটা যে এনজয় করেন এক্সপ্রেশন দেখেই মালুম হয়। দীপ কাকু বললেন, ধরে নিতেই পারি ইনিই গাড়ি চালিয়ে গিয়েছিলেন গোস্বামী প্রকাশনায়। বয়স কম, গাড়ি চালাতে ভালোবাসেন, ঝুঁকি নিতেই পারেন গাড়ি নিয়ে এনজি রোডে ঢোকার। শ্রাবণী রায়কে রায়টা ধরে নিয়ে আমি ওর একটা ফটো প্রোফাইল থেকে নিয়ে ফটোশপে গেলাম। মুখটা ক্লোজ আপ করে সাদা ববড হেয়ার সেট করলাম, স্টাইলিশ ফ্রেমে চশমা দিলাম মুখে। ফটোটা ডাউনলোড করে নিয়ে গেলাম গোস্বামী প্রকাশনায়।
অনিমেষ সোমকে দেখাতেই উনি বললেন, হ্যাঁ, এনেই সই করে গিয়েছেন। চশমার ফ্রেমটা বোধহয় আলাদা ছিল। কথা বলতে বলতে দীপ কাকু নিজের অ্যাকাউন্টে এসে ফটোশপে বানানো শ্রাবণী রায়ের ফটোটা দেখিয়ে বলেছিলেন, লেখিকার কাছে এখন আমাদের অনেক কিছু জানার আছে। উৎপল হাজরাকে অপরাধী সাব্যস্ত করে কেন উপন্যাসটা লিখলেন, ছদ্মনাম ব্যবহার করলেন কেন, দুষ্প্রাপ্য ডাকটিকিটটা সত্যিই কি পদ্মনাভবাবুর কাছে ছিল, স্বাভাবিক মৃত্যুকে আপনি খুন দেখালেন কেন, এরকম আরো কিছু প্রশ্ন। কিন্তু উত্তর পেতে গেলে আমাদের এমন কিছু তথ্য প্রমাণ নিয়ে যেতে হবে উনি যেন বলতে না পারেন আমি লেখাটা লিখিনি। এরপর দীপ কাকু তথ্য প্রমাণ আনার দায়িত্ব ঝিনুককে বুঝিয়ে দিয়েছিলেন। নিজে এ কাজটা না করার কারণ হিসেবে বলেছেন, অচেনা পুরুষের চেয়ে একজন অচেনা মেয়েকে বিশ্বাস করবেন যে কোনো মহিলা। ঝিনুকের সঙ্গে কথা বলতে স্বচ্ছন্দ বোধ করবেন শ্রাবণী রায়। হাতের লেখার নমুনা সহজেই আনতে পারবে ঝিনুক। দীপ কাকুর দেওয়া দায়িত্ব মাথায় নিয়ে ফুটপাতে দাঁড়িয়ে আছে ঝিনুক। 1 ঘন্টা বোধহয় হতে চলল। পার্থ রায় গাড়ি নিয়ে বেরোলেন না। রাস্তাটা নির্জন। ঝিনুকের টানা দাঁড়িয়ে থাকাটাকে কেউ লক্ষ্য করছে কিনা কে জানে। আর কতক্ষণ দাঁড়াবে? দীপ কাকুকে ফোন করে জিজ্ঞেস করবে কি? ভাবনা থেমে গেল। শেষ হলো লেখক শ্রী সুকান্ত গঙ্গোপাধ্যায়ের লেখা দীপ কাকু ঝিনুক রহস্য রোমাঞ্চ সিরিজের অন্তর্গত ডাক রহস্যের 2য় পর্ব। আজ আমার উপন্যাস পাঠ আপনাদের কেমন লেগেছে অনুরোধ করছি তা কমেন্টে জানাবেন। আর শ্রুতিগোচর চ্যানেলটি যারা প্রথম শুনছেন তাদের অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই লাইক ও শেয়ার করবেন। সুস্থ থাকবেন ও সাথে থাকবেন। অতি শীঘ্রই আবার অন্তিম পর্ব নিয়ে আমি হাজির হব আপনাদের কাছে। ততক্ষণের জন্য বাই বাই।